ওকে, তো ব্রেনের পরে আজকে আমরা পড়বো মেমোরি। ঠিক আছে, আগের দিন তো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং কিভাবে আমরা উত্তেজনায় সাড়া দিই এইগুলো দেখে নিলাম। আর মেমোরি সম্পর্কেও মোটামুটি কিছুটা পড়লাম যে মেমোরি ব্যাপারটা কি, অ্যাকশন পোটেনশিয়াল, কিভাবে ইম্পালসটা ফ্লো করে ইন টার্মস অফ আ ভোল্টেজ, এবং বেশি রিয়াক্ট করা আর কম রিয়াক্ট করা এই ব্যাপারটা হচ্ছে ওই সাইন্যাপসের একটা ব্যাপার আছে, মানে নার্ভের যে সার্কিট, সেই সার্কিটটা যে ফর্ম করছে, সার্কিট ফর্মেশন, সেটার মানে ওই সার্কিট কানেক্টিভিটির উপরেই আমাদের সমস্ত ব্রেন অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। ব্রেন অ্যাক্টিভিটি ইজ নাথিং বাট দ্য সার্কিট অ্যাক্টিভিটি এবং দ্য সার্কিট কানেকশনস, যাদের মধ্যে দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল বা ভোল্টেজ পালসটা ফ্লো করবে। ওকে, তো এর মধ্যেই আজকে একটু স্পেশালাইজড ডিসকাশন, সেটা হচ্ছে মেমোরি। তো মেমোরির ফর্মেশন, দ্য প্রসেস অফ মেমোরি ফর্মেশন, ইট হ্যাজ 3 স্টেজেস। ওকে, প্রথম হচ্ছে সেন্সরি ইনপুট, আমি বললাম তুই শুনলি। সেন্সরি ইনফরমেশন আর সেন্সরি মেমোরি, তাহলে মেমোরি অ্যাকচুয়ালি 3 প্রকারের হবে। স্টেজ 1 it is sensory memory, stage 2 it is short term memory, stage 3 it is long term memory. সেন্সরি মেমোরিটা কি হচ্ছে না, তুই জাস্ট কান দিয়ে শুনলি ওইটুকু। ধরা যাক তোর মন নেই, মনটা অন্যদিকে, যে বাকিরা তো ক্লাস করলো না, বাকিরা কত মজা করছে কিন্তু আমি ক্লাসে এলাম, মানে অ্যাটেনশনটা নেই, জাস্ট কানে শুনেছিস ওইটুকু। তাহলে কানে যেটুকু শুনলি, যতটুকু শুনলি, ওটা খুব কম সময়ের জন্য, হয়তো মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ড অর্ডারে, ওইটুকু সময়ের জন্য একটা ছোট্ট মতো মেমোরি ফর্ম হবে, শর্ট লিভড। ঠিক আছে, সেন্সরি মেমোরি। এটাকেই তুই যদি অ্যাটেনশন পে করিস, মানে তুই মন দিয়ে শুনছিস, তাহলে যদি অ্যাটেনশন পে না করিস তাহলে জাস্ট সেন্সরি মেমোরি, এবং ইট উইল বি লস্ট, কারণ সেন্সরি মেমোরি ইজ শর্ট লিভড। আচ্ছা, এরপর তুই যদি মন দিয়ে শুনিস, then you form a short term memory. ঠিক আছে, শর্ট টার্ম মেমোরিও কিন্তু শর্ট লিভড, বেশিক্ষণ থাকে না, সেন্সরি মেমোরির থেকে বেশিক্ষণ থাকে কিন্তু পার্মানেন্টলি থাকে না। হ্যাঁ, নাও শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে হলে এটা অনেকটা তোর ইয়ের মতন, মানে সাপোজ মানে কম্পিউটারে আমরা যখন কাজ করছি আর কি, তখন ক্যাচে মেমোরি যেটা, সেটাকে শর্ট টার্ম মেমোরির সঙ্গে কম্পেয়ার করা যায়। হ্যাঁ, মানে যেটা সেভ করলাম না আর কি। ধর আমি কম্পিউটার খুলে কিছু একটা কাজ করলাম, যতক্ষণ কাজ করছি ওই মুহূর্তের জন্য জিনিসটা থাকলো বা ক্যাচেতে থাকে, পরে ক্যাচে থেকে রিট্রিভ করা যায়। কিন্তু যখন আমি ক্যাচে যদি আমি ক্লিয়ার করে দিই বা যখন আমি সিস্টেম শাটডাউন করে দিচ্ছি, তখন তো মানে কম্পিউটারের যে মেমোরি হায়ারার্কি পড়িয়েছিলাম তখন ওখানে দেখেছিলি তো, যে আমরা যখন কাজটা করি তখন সেটা কম্পিউটারের মানে কোথাও একটা সেভ থাকে, কিন্তু তারপর সেটা পার্মানেন্টলি সেভ করার প্রসেসটা আলাদা। তো কম্পিউটারেরও কিন্তু দু টাইপের মেমোরি থাকে, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। শর্ট টার্ম মানে কি, যতক্ষণ কম্পিউটারটা অন আছে ততক্ষণ ওটা আছে, যেই অফ করে দিলাম দ্যাট মেমোরি ইজ লস্ট। কিন্তু পার্মানেন্ট মেমোরিটা কি, যেটা কম্পিউটার শাটডাউন করে দেওয়ার পরেও থেকে যায় সিস্টেমে। সো দিস ইজ অলমোস্ট লাইক দ্যাট। শর্ট টার্ম মেমোরি মানে তুই শুনলি, মন দিয়ে শুনলি, তার ফলে মাথার মধ্যে তৈরি হলো, কিন্তু এটা টিকবে না। টেকানোর জন্য তোকে কি করতে হবে, তোকে রিহার্সাল করতে হবে। অর্থাৎ কি, মাঝে মাঝেই ওটাকে মনে করতে হবে, ওটা ভাবতে হবে, পরে আরেকবার হয়তো পড়লি, ক্লাসের পড়াটা আরেকবার পরে পড়ে নিলি, দ্যাট ইজ রিহার্সাল। ওকে, so unrehearsed information is lost because short term memory is short term only, it lives for a very short duration. এবার বারবার রিহার্সাল করলে কি হবে, এনকোডিং হবে। এনকোডিং এর একটা আলাদা প্রসেস আছে। এনকোডিং এর ফলে নাও ইট গোজ টু দ্য হার্ড ডিস্ক অফ ইউর ব্রেন, সো দেন ইউ ফর্ম what is called long term memory. এই লং টার্ম মেমোরি লং টার্ম, এবার সময়ের সাথে সাথে তো আমরা ভুলি, সেটা তো একটা আলাদা ব্যাপার। ঠিক আছে,
এবং যখন কোনো কিছু মনে করার আমরা চেষ্টা করি তখন আমরা বেসিক্যালি কি করি, এটাও পুরো কম্পিউটারের মতো লং টার্ম মেমোরি থেকে খুঁজে খুঁজে কোন লোকেশনে কি ছিল মনে করার চেষ্টা করি খুঁজে খুঁজে লোকেশন বের করে মেমোরি, এমনি কম্পিউটারে যেমন একটা অ্যাড্রেস থাকে এবং সেই অ্যাড্রেসে একটা ডেটা থাকে, এখানেও তাই অ্যাড্রেসটা আমরা বার করি, ডেটাটা আমরা খুঁজে বার করি, রিট্রিভ করে শর্ট টার্ম মেমোরিতে আসে, সেখান থেকে আমরা লোককে আবার বলি। সো 3 স্টেজ মডেল। ওকে, সেন্সরি, শর্ট টার্ম, লং টার্ম। লং টার্ম মেমোরি কত প্রকারের হয়? মেমোরি আমাদের অনেক রকম হয়। কিছু মেমোরি আমরা অভিজ্ঞতা থেকে পাই, কিছু আমরা পড়ে পাই, পড়াশোনা করলাম, নলেজ থেকে পেলাম, কিছু আছে কাজ করতে করতে শিখি, আর কিছু আছে ইমোশন থেকে শিখি। সো two categories, okay, explicit and implicit. Explicit কে declarative বলা হয়, implicit is non declarative. Explicit আর implicit এর ডিফারেন্সটা খুব সহজে বোঝা যায় এইভাবে ভাবলে, যে যেটা আমরা কনসাসলি কাজ করে যেই মেমোরি আমরা অর্জন করি, মানে কনসাসলি আমরা মনে রাখি যেটাকে, সেইটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে কি, কনসাসলি মনে রাখি না। যেমন একটা গান, আমরা কি গান মুখস্থ করি? গানটা লিখলাম, লিখে রোজ একবার করে পড়লাম, পড়ে পড়ে মুখস্থ করি তা নয়। আমরা গান অনেকবার শুনছি, শুনতে 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 মুখস্থ হয়ে যায়। এটা অনেকটা এরকম ভাবে কম্পেয়ার করা যায়, যেমন ধর আমরা যখন ইংলিশ শিখেছি, ইংলিশ ভাষাটা কিন্তু আমরা কনসাসলি কাজ করে শিখেছি, পড়েছি, গ্রামার বই পড়লাম, প্র্যাকটিস করলাম, লিখলাম, হোম টাস্ক করলাম, জমা দিলাম। কিন্তু বাংলা আমরা কিভাবে শিখেছি? কিছুটা অবশ্য সহজ পাঠ বা যাই হোক এসব পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু স্টিল মানে বাংলা বলতে তো শিখেছি, মানে এই শুনে সবাই বলছে আশেপাশে, আমিও একটু বলার চেষ্টা করলাম, এই করেই শিখে গেলাম। আরো ভালো উদাহরণ আমার মনে হয় হিন্দি শেখা। যারা স্কুলে কোনোদিনও হিন্দি পড়েনি এবং কনসাসলিও হিন্দি শেখেনি, একটা বিশাল বড় অংশের জনসংখ্যার লোক, তারা জাস্ট হিন্দি সিনেমা দেখে আর গান শুনে হিন্দি শিখেছে। মানে আমি নিজে তো তাই, মানে জাস্ট ছোট থেকে হিন্দি সিনেমা দেখতাম বলে হিন্দি বলতেও পারি। লেখাটা আলাদা ব্যাপার, লেখাটা তো সংস্কৃত শিখেছি বলে সেজন্য হিন্দিটা লিখতে পারি, কিন্তু হিন্দি বলাটা কিন্তু বেশিরভাগ লোকে হিন্দি সিনেমা, হিন্দি গান করে করেই শেখে। ও, তুইও, বাহ, গুড। হুম। তো তো এক্ষেত্রে এইটা কিন্তু একটা ব্যাপার যে হিন্দি শেখাটাকে তাহলে আমরা ইমপ্লিসিট মেমোরি বলতে পারি, আর বরং ইংলিশটাকে পুরোপুরি এক্সপ্লিসিট, পিওরলি এক্সপ্লিসিটই বলতে হবে। তো তাহলে যেটা আমরা কষ্ট করে শিখি ওটা এক্সপ্লিসিট, যেটা কষ্ট করে শিখি না এমনি শিখে যাই সেটা ইমপ্লিসিট। এক্সপ্লিসিটের দুটো ভাগ, আগেই বললাম, একটা পড়ে আর একটা থেকে শেখা। এক্সপিরিয়েন্সড ইভেন্টস থেকে শেখা, সেটাকে বলে এপিসোডিক মেমোরি। এপিসোড, বিভিন্ন অভিজ্ঞতার বিভিন্ন পর্ব, সেই এপিসোড। আর একটা হচ্ছে সেম্যান্টিক, নলেজ এবং কনসেপ্ট, পড়ে যেটা জানলাম। তাহলে কষ্ট করে শেখার দুটো পার্ট, একটা নলেজ, একটা এক্সপিরিয়েন্স। ওকে, এপিসোডিক অ্যান্ড সেম্যান্টিক। ইমপ্লিসিটের দুটো পার্ট, একটা পুরোটাই ইমোশনাল কন্ডিশনিং থেকে শিখলাম। যেমন ধর যেমন ধর ছোট থেকে ভূতের গল্প শুনে শুনে আমাদের কিরম একটা হয়ে গেছে, অন্ধকার ঘরে থাকলে গা ছমছম করে। এটাও তোরও নিশ্চয়ই করে, আমারও করে। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু তবুও আমার পুরো অন্ধকার একটা বিশাল বড় বাড়িতে একা থাকতে দিলে আমার ভয় লাগবে। এটা কিন্তু ইমপ্লিসিট, এটা অ্যাজ সাচ আমাকে কেউ শেখায়নি বা আমিও কষ্ট করে শিখিনি। হুম, এটা হচ্ছে কি ইমোশনাল কন্ডিশনিং। আচ্ছা, আরেকটা টাইপ কি হতে পারে, প্রসিডিউরাল। সেটা হচ্ছে যেটা এই গান শোনা, গান মনে থেকে গেল। স্কিলস অ্যান্ড অ্যাকশনস, কোনো একটা কাজ রোজ করি, কোনো একটা রাস্তা দিয়ে আমি রোজ যাই, তাই আমার অ্যাড্রেসটা মনে থেকে গেছে বা ডিরেকশনটা মনে থেকে গেছে। হ্যাঁ, কেউ ক্লাস নেওয়া শুরু করলো, প্রথম দিকে ভালো ক্লাস নিত না, কিছুদিন পর থেকে দারুণ ক্লাস নেওয়া শুরু করলো, এটা হচ্ছে স্কিল। এটাও এক ধরনের মেমোরি, কিন্তু সে কনসিয়াসলি শেখেনি, রোজ করতে 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 ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, তাহলে ইমপ্লিসিটের দুটো পার্ট, প্রসিডিউরাল অ্যান্ড ইমোশনাল। ভালো কথা, এবার কে কোথায় স্টোর থাকে? কে কোথায় স্টোর থাকে? এই যে স্টোরেজ লেন্থ যেটার কথা বলছিলাম, দেখ সেন্সারি, আচ্ছা ও মাইক্রোসেকেন্ডটা বেশি কম বলে দিয়েছি। সেন্সারি মেমোরি 3 সেকেন্ড থাকে, এই যতক্ষণ শুনছিস 1 2 3 ফিনিশ। কিন্তু মন দিয়ে শুনলে 30 সেকেন্ড, সেটাও খুব বেশি নয় কিন্তু।
হ্যাঁ, এরপর যদি প্রসেস করিস তার মানে দাঁড়ালো আমি এই ক্লাসে যা বললাম এটা যদি ক্লাসের পরে সবটাই মনে থাকে তাহলে তুই প্রসেস করেছিস, ওটা লং টার্ম মেমোরি হয়ে গেছে। আর ক্লাসের পরে যদি দেখিস কিচ্ছু মনে পড়ছে না তাহলে তুই প্রসেস করিসনি, ওটা লং টার্ম মেমোরি হয়নি। সো সেন্সরি মেমোরি লাস্টস 3 সেকেন্ডস, শর্ট টার্ম মেমোরি লাস্টস 30 সেকেন্ডস। ওকে, এবং সেন্সরি থেকে শর্ট টার্ম হয় যদি তুই মন দিয়ে শুনিস, ইফ ইউ পে অ্যাটেনশন। যেমন এখন আমি তোকে যদি এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট মেমোরি ডিফারেন্স বলতে বলি, তুই নিশ্চয়ই সেটা বলতে পারবি, কেননা মন দিয়ে শুনেছিস এবং তো শর্ট টার্ম মেমোরি ফর্ম হয়েছে। আচ্ছা, ব্রেনের কোন পার্টে কি থাকে? প্রায় পুরো পার্টটাতেই এক্সপ্লিসিট মেমোরি অবশ্যই থাকে। নলেজ এবং এক্সপিরিয়েন্স থেকে আমরা যা পাই, দেখতেই পাচ্ছিস ম্যাক্সিমাম পার্টে তাই। কিছু কিছু স্পেশালাইজড পার্ট আছে, যেমন সেরিবেলাম। সেরিবেলাম কিন্তু স্কিল বা ইমোশন অর্থাৎ ইমপ্লিসিট মেমোরি কে স্টোর করে সেরিবেলাম। আমরা যে শিখি না, অনেকে দেখবি তারা সহজেই নতুন কিছু শিখতে পারে, নতুন ভাষা হোক, পিয়ানো বাজানো, হারমোনিয়াম বাজানো, বাঁশি বাজানো, মানে একই জিনিস শিখতে দেওয়া হলো, অনেকে চটপট শিখে যায়, অনেকে বারবার চেষ্টা করেও তার শিখতে সময় লাগে। তো এই যে ফাস্ট লার্নিং, তার মানে তার সেরিবেলামটা, লঘু মস্তিষ্কই বোধহয় এটা, সেরিবেলামটা খুব অ্যাক্টিভ। সেরিবেলামটা হচ্ছে লার্নিং, এই স্কিল, যেটা স্কিল পার্ট, স্কিল পার্টের জন্য মানে সেরিবেলাম ইজ রেসপন্সিবল। আচ্ছা, আর কি শর্ট টার্ম মেমোরি কোথায় থাকে? এই পুরো পোর্শনটা প্রিফ্রন্টাল কর্টেক্স বলে, তার একটা অংশে শর্ট টার্ম মেমোরি ফর্ম হয়। তাহলে প্রথম সেন্সরি থেকে শর্ট টার্ম মেমোরি ফর্ম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সে, তারপর লং টার্ম মেমোরি ফর্ম হচ্ছে। লং টার্ম, এই মানে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পরিণত হওয়ার পুরো কাজটা করে হিপোক্যাম্পাস। ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য হিপোক্যাম্পাস। আগের ছবিটাতে ব্রেনের পোর্শনগুলো ঠিক বোঝা যাচ্ছিল না, এটাতে একটু বেটার বোঝা যাচ্ছে। এই বাকি পুরো পার্টটা সেরিব্রাল কর্টেক্স, আর নিচের এটা বুঝতেই পাচ্ছি সেটা হচ্ছে সেরিবেলাম, যেখানে ওই স্কিল ব্যাপারটা স্টোর হয়। কিন্তু প্রথম কথাটা হচ্ছে তো সেন্সারি, এই হলো সেন্সারিং মেমোরি, সেন্সারি মেমোরি, যেটা কিনা 3 সেকেন্ডস থাকে। অ্যাকচুয়ালি সেন্সারি মেমোরি 3 সেকেন্ডস থাকে, তারপর সেখান থেকে শর্ট টার্ম মেমোরি ফরমেশন, সেই অবধি ঠিক আছে। এবার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে করার কাজ, কনভার্টের কাজটা করে এই ছোট্ট জিনিসটা, হুইচ ইজ কল্ড হিপোক্যাম্পাস। তাহলে সেন্সরি মেমোরি বা সেন্সরি মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরিতে পরিণত হয়, সেই শর্ট টার্ম মেমোরিটা হিপোক্যাম্পাসে ঢোকে, হিপোক্যাম্পাসে ওটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়, তারপর এটা ব্রেনের বিভিন্ন অংশে যায়, বিভিন্ন অংশ যেমন বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়া কি করে? স্কিল এবং ইমোশন সংক্রান্ত মেমোরি স্টোর করে। তাহলে স্কিল বা ইমোশন সংক্রান্ত মেমোরি সেরিবেলামে স্টোর হয়, বেসাল গ্যাংলিয়া স্টোর হয়। ওকে, তাহলে ও লং টার্ম, শর্ট টার্মকে লং টার্মে কনভার্ট করলো, এবার ও ওই লং টার্ম মেমোরিকে বিভিন্ন জায়গায় স্টোর করতে পাঠায়। যেমন আমার ল্যাপটপে একটা ফোল্ডার আছে যেখানে কলেজ সংক্রান্ত জিনিসপত্র থাকে, আর একটা ফোল্ডার আছে যেখানে হয়তো আমার এন্টারটেনমেন্টের কিছু সিনেমা থাকতে পারে বা বই থাকতে পারে। কোন ফোল্ডারে কি থাকবে এটা যেমন আমাদের কম্পিউটারেও ফিক্সড, ব্রেনের কম্পিউটারেও সেটা ফিক্সড। কিরকম? বেসাল গ্যাংলিয়াতে এবং সেরিবেলামে থাকবে স্কিল আর ইমোশন, এপিসোডিক এবং সেমান্টিক এক্সপিরিয়েন্স গুলো থাকবে ব্রেনের বাকি সব পার্টে, আবার শর্ট টার্ম মেমোরিটা অবশ্য প্রিফ্রন্টাল কর্টেক্সে থাকে, এই যে 30 সেকেন্ড থাকে সেটা প্রিফ্রন্টাল কর্টেক্সে। একটা ছোট্ট অংশ আছে অ্যামিগডালা, এখানে আরো বেটার বোঝা যাবে, এই যে হিপোক্যাম্পাসের ডগায় অ্যামিগডালা। অ্যামিগডালাতে কি থাকে? ফিয়ার লার্নিং, ভয় পেয়ে আমরা যা শিখি। যেমন এই আরশোলা, তুই কি আরশোলাকে ভয় পাস? বলতো। ও হ্যাঁ, গুড, আমি প্রচন্ড ভয় পাই। তো এটা ফিয়ার লার্নিং,
ঠিক আছে, কিছু একটা নিশ্চয়ই কারণ আছে, কোনো এককালে শিখেছি, মানে জন্মেই ভয় পেতাম কিনা জানি না, যদি জন্মেই ভয় পেয়ে থাকি তাহলেও সেটা একটা সর্ট অফ লার্নিং, কারণ জন্মাবার সাথে সাথেই তো আর জানতাম না আরশোলা বলে একটা প্রাণী হয়। তো কিছু একটা বিষয় নিশ্চয়ই ছিল, কিছু একটা কারণে ভয় পেয়েছিলাম। হয়তো আরশোলার শেপটাই এমন যে কেমন কেমন একটা যেন কেমন। তো ওটা কিন্তু ফিয়ার লার্নিং, এবং সেটা স্টোর আছে তোর এইখানে অ্যামিগডালাতে। অ্যামিগডালাতে যদি কোনো অপারেশন হয় কখনো, কিছু একটা অপারেশন হলো, অ্যামিগডালা রিমুভ করে দেওয়া হলো, জীবনে যত ব্যাপারে ভয় পেতি সবই বেরিয়ে চলে যাবে, কেননা পুরো ব্যাপারটা ওখানেই স্টোর থাকে। তো তার মানে এই নয় যে আমরা সবাই অপারেশন করে অ্যামিগডালা বাদ দিয়ে দেবো, কারণ তাহলে আবার অন্য সমস্যা হবে। হ্যাঁ, মানে আরো যেগুলো ভয় পেয়ে শেখা উচিত ছিল সেগুলোও শিখবো না। সো অ্যামিগডালা হচ্ছে হ্যাঁ, কিছু বলবি? ম্যাম তাহলে যারা পরীক্ষাতে ভয় পায় তাহলে তো তাদের সুবিধা হবে। হ্যাঁ, তাদের সুবিধা হবে, কিন্তু ভাব মানে ওরকম তো তুই করতে পারবি না যে অ্যামিগডালা থেকে শুধু পরীক্ষার ভয়টা দূর করে দিলাম। ধর অ্যামিগডালা দূর করে দেওয়া হলো, তাহলে যে ভয় পেয়ে লোকে আরো যা যা শেখে সেগুলো কিছুই শিখবে না। যেমন ধর, যেমন ধর বাবা মা বা টিচারকে যদি আর কেউ ভয় না পায় তাহলে তো খুব সমস্যার সৃষ্টি হবে। বা ধর রাস্তাঘাটে যখন, মানে আমরা ব্যস্ত রাস্তা কখনোই ক্রস করি না, বিজি রোড ক্রস করি না, কারণ আমরা কোথাও একটা নিশ্চয়ই ভাবি যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন তাহলে আগুনকেও কেউ ভয় পাবে না। আগুনকেও ভয় পাবে না, মানে যে জানে না তো যে ব্যাপারটা কিরকম। মানে এখন যেমন আচ্ছা। কি একটা রিফ্লেক্স কাজ করে যে দেখলে দূর থেকেই আমরা সাবধান হয়ে যাই। হ্যাঁ, আরো আছে, কিন্তু সেটা যাই হোক, ওটা আমি আর মানে বলতে চাই না। ধর বোমাবাজি বা ধরে নে অ্যাবিউস, ঠিক আছে, এটা দেখবি, এটা অবশ্য আবার পজিটিভ দিকে চলে যাচ্ছি, মানে অনেকেরই ছোটবেলায় কিছু একটা কারণে কেউ কারোর কাছে অ্যাবিউসড হয়েছিল, সেই মেমোরিটা যেমন তার থেকে যায়। খুব এক্সট্রিম কন্ডিশনে কিন্তু এগুলো ট্রিটমেন্ট করা হয়, মানে আমাদের পরীক্ষার ভয়ের জন্য ওটা করার দরকার নেই, কিন্তু অনেকের যারা খুবই সাফার করছে কোনো একটা ট্রমার জন্য, তাদের কিন্তু যে ট্রিটমেন্ট হয় সেগুলো এই ধরনের মানে তখন এগুলোকেই দেখা হয়, অ্যামিগডালাকে কিছু একটা কন্ডিশনিং করা, বা ওই পার্টটাকে একটু ইনঅ্যাক্টিভ করে দেওয়া। বিভিন্ন ধরনের যে মেডিসিন থাকে ব্রেনের বা মেন্টাল ডিসঅর্ডারে, সেগুলোতে অ্যাকচুয়ালি ওটাই করা হয়, যে ব্রেনের যে অংশটা যেটাকে স্টোর করে সেখানটাকে একটুখানি ফরম্যাট করা। হ্যাঁ, ওকে। তো কি কি বললাম, বেসাল গ্যাংলিয়া বললাম, সেরিবেলাম বললাম, অ্যামিগডালা বললাম, হিপোক্যাম্পাস তো কনভার্টও করে, আর অ্যাকচুয়ালি কনভার্টই করে, স্টোরেজে হিপোক্যাম্পাসের অতটা কন্ট্রিবিউশন নেই। আর বাকি যে ব্রেনের বাকি অংশ পড়ে রইলো সেখানে আমাদের নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে হিপোক্যাম্পাস, আচ্ছা হিপোক্যাম্পাসে যাওয়ার আগে আরো কিছু ইম্পর্টেন্ট আসপেক্ট। প্রথমত, জন্মের সময় তোর শরীরে অ্যাটলিস্ট 100 বিলিয়ন নিউরন থাকে, জন্মের সময় 100 বিলিয়ন, ঠিক আছে। কিন্তু তারপর যে জন্মের পর থেকে এখন এই এই নিউরনের সংখ্যা প্রচুর 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 বেড়ে গেছে, মানে প্রচুর। তো জন্মের পর থেকে মানুষের নিউরনের গ্রোথ, 100 বিলিয়ন নিউরন নিয়ে জন্মেছি এটা ঠিক আছে, জন্মের সময় হয়ে গেল। এরপর যে আমার নিউরনের গ্রোথটা হবে, অর্থাৎ সেই মনে আছে বলেছিলাম কি অ্যাকশন গাইডেন্স বলে একটা ব্যাপার বলেছিলাম, যে অ্যাকশন যে তৈরি হবে তার, এই যে তারটা তৈরি হবে সেখান থেকে সাইন্যাপস বেরোবে, এইটা যে তৈরি হবে কোন দিকে তৈরি হবে কার সঙ্গে অ্যাটাচ হবে, এই পুরো প্রসেসটা একটা কমপ্লিকেটেড প্রসেস, ইট ইজ কল্ড অ্যাকশন গাইডেন্স। এবং ডেনড্রাইটস টু, ডেনড্রাইটটা কোনটা, না নার্ভের অরিজিনাল যে বডি সেখান থেকে যেগুলো বেরিয়েছে। তো এই ডেনড্রাইটস এবং অ্যাকশন, এরা এই 100 বিলিয়ন নিউরন থেকে তৈরি হবে কখন, যখন তুই কোনো কিছু শুনিস, কোনো কিছু লিখছিস, কোনো কিছু নিয়ে আলোচনা করছিস, কোনো কিছু প্র্যাকটিস করছিস, only then dendrites will grow. So learning is basically growth of dendrites. এবং নিউ ডেনড্রাইটস তৈরি হতে সময় লাগে, ইট টেক্স আ লট অফ প্র্যাকটিস ফর দেম টু গ্রো। একবার গ্রো করে নিলাম
সরি, একবার প্র্যাকটিস করে নিলাম পটপট করে ডেনড্রাইট তৈরি হয়ে গেল, সেটা কিন্তু হয় না। রিপিটেড, এই যে রিহার্সাল বলেছিলাম, মেনটেনেন্স রিহার্সাল, এই রিহার্সালের ফলেই ডেনড্রাইট গুলো তৈরি হবে, সার্কিটটা তৈরি হবে, এনকোডিং হবে, লং টার্ম মেমোরি হবে। তো লার্নিং ইজ বেসিক্যালি গ্রোথ অফ ডেনড্রাইটস, এবং শর্ট টার্ম মেমোরি তো ভেরি শর্ট, সেটা তো আমরা দেখেই নিলাম। বেসিক্যালি তো অন অ্যান অ্যাভারেজ 30 সেকেন্ডস থাকে। তার সঙ্গে মানে এটার ফলে আর কি দেখা গেছে এক্সপেরিমেন্ট করে, if you learn something new and do it only once and twice, ডেনড্রাইট কানেকশনটা খুব একটা ভালো হয় না, ইট ইজ ভেরি ফ্র্যাজাইল, ইট ক্যান ডিসঅ্যাপিয়ার উইদিন আওয়ার্স। তুই শুনলি, মন দিয়ে প্র্যাকটিস করলি একবার বা দুবার, যে সার্কিটটা তৈরি হলো ঠিকঠাক হবে না, কিছুক্ষণের মধ্যেই ওটা আবার ডিসঅ্যাপিয়ার করবে, যার ফলে 20 মিনিট পরে তুই যা শিখেছিস তার হয়তো মাত্র 60% রিমেম্বার করতে পারবি, 24 ঘন্টা পরে তুই হয়তো মাত্র 30% মনে করতে পারবি। কিন্তু যদি 24 ঘন্টার মধ্যেই তুই বারবার প্র্যাকটিস করে নিস, তাহলে ডেনড্রাইট গুলো এরম 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 করে গ্রো হয়ে সার্কিটটা স্ট্রং কানেকশন, এই সাইন্যাপস গুলো এবং এদিকে ডেনড্রাইট, তার সঙ্গে অন্য কোনো নিউরনের সাইন্যাপস, ডেনড্রাইটের সঙ্গে সাইন্যাপসের কানেকশন থাকে, তুই কানেকশনটা খুব স্ট্রং হবে এবং তুই যা শিখেছিস তার 80% তুই মনে রাখতে পারবি। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস খুব ভাবতাম, এখনো অ্যাকচুয়ালি মাঝে মাঝেই ভাবি, যে কোনো একটা সিনেমা দেখলাম, একবারই দেখলাম, সিনেমার গল্পটা কিন্তু মনে থেকে যায়, রাইট? আমরা যেসব সিনেমা একবার দেখেছি, মানে ইভেন হয়তো 5-10 বছর পরেও যদি ঠিকঠাক মনে করতে পারি যে কোন সিনেমাটা, তাহলে গল্পটাও মোটামুটি বলে দিতে পারবো। কিন্তু একটা বই বা একটা চ্যাপ্টার একবার পড়লাম, কখনোই বলতে পারবো না 10 দিন পরে যে কি পড়েছিলাম, মানে একবার জাস্ট যদি রিডিং পড়ি তাহলে কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, তো এটার কারণটা আমি মাঝে মাঝেই ভাবতাম। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে আসলে যখন আমরা সিনেমাটা দেখছি, প্রথমত আমরা সিনেমাতে যা ঘটছে এটার সঙ্গে নিজেদের লাইফ এক্সপিরিয়েন্সটাকে আমরা কানেক্ট করতে পারি, যে এরকম হয়, বা মানে ফিল করতে পারি ব্যাপারটা, যে সিনেমায় যারা ভালো অভিনয় করছে তাদের যে ফিলিংস, সেটা আমি নিজেও ফিল করতে পারছি। তো ব্যাপারটা তার মানে মনের মধ্যেই যেন অনেকবার ব্যাপারটা রিহার্সাল হচ্ছে, সেই বলে না মনে দাগ কেটে গেল জিনিসটা, সেরকম একটা ব্যাপার। তো তার ফলে মনের মধ্যে রিহার্সাল হয়ে ওই ডেনড্রাইট কানেকশনটা খুবই ভালো হচ্ছে, যেটা একটা বই পড়ার ক্ষেত্রে হয় না। হবে কখন? যদি গল্পের বই পড়ি, খুব ফেভারিট অনেক গল্পের বই থাকে, যেমন আবোল তাবোল, সেই কোন কালে পড়েছিলাম, এখনো আবোল তাবোল কেন, মানে আমাদের এই ছোটবেলায় যে বাংলার র্যাপিড রিডার ছিল, সেই অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি, এই টাইপের যে কবিতাগুলো, সেগুলো তো মানে এখনো মনে আছে, কিন্তু ছোটবেলার পরে আর কোনোদিনই কখনোই পড়িনি, মানে এখনো 2-4টে লাইন এমনি বেরিয়ে আসে। তো সেটা কিন্তু সার্কিট কানেকশনটা খুব ভালো হয়েছিল বলেই। সো রিহার্সাল ম্যাটার্স, মানে কনসাসলি করিস বা মনে মনে আনকনসাসলি করিস, অনেকে সিনেমা দেখে রাতে স্বপ্নও দেখে, তো তার মানে কিন্তু রিহার্সালটা হচ্ছে, হয়ে হয়ে ডেনড্রাইট কানেকশনটা খুব স্ট্রং হচ্ছে, যার ফলে মেমোরিতে জিনিসটা থেকে যাচ্ছে। এইবার খুব ইম্পর্টেন্ট জিনিস, you grow dendrites for exactly the same thing you are কি ঝামেলা, you are practicing, যেটার জন্য, যেই প্র্যাকটিসটা করবি সেটার জন্যই ডেনড্রাইট গ্রোথ হবে। ধর আমি একটা অঙ্ক করাচ্ছি, তুই সেটা শুনলি, ওই শোনার করেসপন্ডিং ডেনড্রাইট গ্রোথ হবে। তার মানে এই নয় যে তুই 5 দিন পরে চাইলে অঙ্কটা তুই নিজে সলভ করতে পারবি, দ্যাট ইজ নট ট্রু। যদি সলভ নিজে করিস তাহলে সলভিং এর ডেনড্রাইট তৈরি হবে, সলভিং এর ডেনড্রাইট আর লিসেনিং এর ডেনড্রাইট দুটো এক্সপিরিয়েন্স তো আলাদা, তাই তাদের ডেনড্রাইট কানেকশনও আলাদা। সো ডেনড্রাইটস আর অ্যাকশন স্পেসিফিক, যেই অ্যাকশনটা তুই করবি তার করেসপন্ডিং সার্কিট তৈরি হবে, যদি শুনিস শোনার করেসপন্ডিং সার্কিট তৈরি হবে, যদি সলভ করিস তাহলে সলভিং এর করেসপন্ডিং সার্কিট তৈরি হবে। গট ইট? তাহলে বুঝতে পারছিস তো কি করতে হবে?
So you must do something active to learn. Active. Dendrites grow only when you are actively doing something. No one else can grow dendrites for you. আমি পারবো না তোর ডেনড্রাইট গ্রো করতে। আচ্ছা, ডেনড্রাইটস এটাও ভেরি ইম্পর্টেন্ট। ডেনড্রাইটস ক্যানট গ্রো ইন আ ভয়েড। ধরা যাক তোদের আমি ব্রেন পড়ালাম না এবং তুই কিছুই জানিস না, ব্রেন সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি হঠাৎ করে মেমোরি পড়াতে শুরু করলাম। সে আমরা বলি না মাথার উপর দিয়ে বেরিয়ে চলে গেল। মাথার উপর দিয়ে বেরিয়ে চলে গেল ব্যাপারটা আসলে এই যে মানে মেমোরি ফরমেশনটা তুই শুনছিস কিন্তু তুই কোনো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারছিস না, মানে তুই অলরেডি কিছু জানিস এমন কিছুর সঙ্গে তুই কানেক্ট করতে পারছিস না। তা ডেনড্রাইটটা কোথা থেকে তৈরি হবে? কিন্তু ওই জন্যই বলে যে মানে সায়েন্স পড়ানোরও সত্যি এখন মানে অনলাইন বলে তো ওই ব্যাপারগুলো তো এখন পুরোই বন্ধ হয়ে গেছে। নাহলে আগে আমি তাও কিছু কিছু চেষ্টা করতাম যে রিয়েল লাইফ এক্সাম্পল বা মডেল ভিত্তিক পড়াশুনো হলে শেখাটা অনেক ভালো হয়। যদি চোখের সামনে মডেল দেখিয়ে কোনো কিছু বলা যায়, চোখের সামনে কিছু একটা দেখিয়ে বলা যায়, বা অ্যাটলিস্ট রিয়েল লাইফে লোকে কিছু মানে দেখেছে বা এক্সপিরিয়েন্স করেছে তার বেসিসেও কম্পেয়ার করে বা উদাহরণ দিয়ে যদি বলা যায় তাহলে শেখাটা ভালো হয়। তার কারণ কি, যেমন ধরা যাক আমি বা তোদের কেউ একটা মেকানিক্সের ক্লাস নিচ্ছে, সে হয়তো একটা টেবিলের উপর একটা বল গড়িয়ে দিয়ে বা একটা পেন ফেলে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়ে সেখান থেকে পড়ানোটা শুরু করলো, তাহলে তো শেখাটা বেটার হবে। তার কারণ এই যে বল যে গড়িয়ে যাচ্ছে বা পেন যে ছেড়ে দিলে যে পড়ে যাবে সেটা আমরা জানি, উই অলরেডি নো দ্যাট। জানি মানে কি, এই যে বল কেমন দেখতে হয়, বল গড়িয়ে দিলে গড়িয়ে যায়, ফ্রিকশন বেশি থাকলে গড়ায় না, এইটা আমরা জানি। অর্থাৎ এটা যখন জেনেছিলাম তখন সেইটার করেসপন্ডিং ডেনড্রাইট তৈরি হয়েছিল। সিমিলার এক্সাম্পল হচ্ছে আগের ক্লাসে আমি যখন ব্রেন পড়িয়েছিলাম, তোরা সেটা শুনেছিলি, কিছুটা বুঝেছিস, কিছুটা ভুলে গেছিস, কিন্তু কিছু অন্তত ডেনড্রাইট তৈরি হয়ে আছে অলরেডি। আজ আমি যখন মেমোরি পড়াচ্ছি, যেটা এক ব্রেন আগের দিন পড়িয়েছিলাম, ব্রেনে হিপোক্যাম্পাস থাকে, সেই হিপোক্যাম্পাসে এই কাজ হয়। এটা আমি যখন বলছি তখন তুই মনে মনে কি করছিস যে হ্যাঁ আগের দিন আমি ওটা পড়েছি, তাহলে ওখান থেকে এটা হয়। তার মানে আগের দিন পড়ার সময় যে ডেনড্রাইট তৈরি হয়েছিল, আজকে যখন তুই ও এটা তো আবার পুরোটাই কালার চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মানে আগের দিন পড়ানোর সময় তুই যখন হিপোক্যাম্পাস শিখেছিলি তখন ডেনড্রাইট তৈরি হয়েছিল। আজকে তুই হিপোক্যাম্পাসের কাজটা সম্পর্কে জানলি, পুরোনো ডেনড্রাইটের উপর এই নতুন ডেনড্রাইটটা এখন তৈরি হলো। এবার যদি আগের দিন ওটা আমি না পড়াতাম বা আমি ধর পড়ালাম কিন্তু তুই ক্লাসটা করলি না এবং পরেও তুই পড়লি না, তাহলে নতুন ডেনড্রাইটটা তৈরি হবে না, ও বুঝতেই পারবে না কোথায় সার্কিটটা বানাতে হবে, ফলে গোটা ব্যাপারটাই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তাই স্টেপ জাম্প করা যাবে না এবং সবসময় চেষ্টা করতে হবে অলরেডি যা জানি তার বেসিসে একটা নতুন জিনিসকে বোঝা। আর যদি মনে হয় মাঝে একটা গ্যাপ আছে তাহলে গ্যাপটা আগে পূরণ করতে হবে। হঠাৎ করে আকাশ থেকে পড়ে একটা বাচ্চাকে ছোট বয়সে যদি রিলেটিভিটি পড়ানো হয় জীবনে বুঝতে পারবে না। প্রথমে নিউটনিয়ান ফিজিক্সটাই শিখতে হবে, তারপর বুঝতে হবে যে ওটা সব জায়গায় ভ্যালিড নয়। রাইট? আচ্ছা, এইবার পরীক্ষার হলে ভুলে যাওয়া। যখন আমরা অ্যাংশাস হয়ে পড়ি বা স্ট্রেসড হই তখন অ্যাড্রিনালিন হরমোন পুরো বডি জুড়ে ফ্লো করে। এই অ্যাড্রিনালিন ফ্লো হওয়ার ফলে কি হয়, এই যে ব্রেনে যে সব সার্কিট গুলো আছে, সাইন্যাপস গুলো আছে, ওর মধ্যে দিয়ে তো বেসিক্যালি নিউরো ট্রান্সমিটার ফ্লো হয়। বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার আছে, যেটা মোস্ট প্রবাবলি আগের ক্লাসে না এই ক্লাসেই বলার কথা আছে। ফাইন, এই প্রসঙ্গ যখন উঠলো এখানে চলে যাই। বিভিন্ন ধরনের হরমোন আছে, তারা মেমোরিতে হেল্প করে। মেমোরি নয়, অ্যাকচুয়ালি ফিলিংস, আমাদের মুড। ওকে, তো ওই স্পেশাল টাইপ অফ হরমোনস, তারা ফিলিংস ক্যারি করে, ইমোশন ক্যারি করে, তাদেরকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। এটা একটা স্পেশাল নাম, নিউরো ট্রান্সমিটার। তো বিভিন্ন ধরনের আছে, ইম্পর্টেন্ট গুলো কি কি? অ্যাড্রিনালিন খুব শোনা যায়। অ্যাড্রিনালিন হচ্ছে ফাইট অর ফ্লাইট, করেঙ্গে ইয়া মারেঙ্গে, হয় বিপদ দেখলে পালাও, নয়তো প্রচন্ড উত্তেজিত হয় লড়াই করো। এই এই ইমোশনটা তোর মধ্যে যে দিচ্ছে, বলে না চেগে উঠেছে, হ্যাঁ চাঙ্গা হয়ে যায় লোকে,
সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, জোশ। আচ্ছা, আর এরপরে আমি নেক্সট বলতে চাইবো এই তিনটে, ডোপামিন, গ্লুটামেট, গ্যাবা। কেন বলছি, কারণ তোরা এই এই বেসিসে একটা ক্লাসিফিকেশন পড়েছিস, রাইট? ডোপামিনার্জিক নিউরন, গ্লুটামেটার্জিক নিউরন, গ্যাবা নিউরন। গ্যাবা নিউরন কি করে দেখ, শান্ত করে। মনে পড়ছে, গ্যাবা নিউরন ওয়াজ ইনহিবিটর, এটা আটকায় উত্তেজনা বা যে কোনো কিছুকে প্রশমিত করে, সো ইট কামস ইউ ডাউন, গ্যাবা নিউরন। আচ্ছা, গ্লুটামেটার্জিক নিউরন ভীষণ জরুরি তোদের জন্য এই তিনটে খুব জরুরি, এই নিউরন বলছি, হরমোন। গ্লুটামেট মেমোরি, নিউরোট্রান্সমিটার, মেমোরি ক্যারি করে। অ্যাসিটাইল কোলিন লার্নিং এর সময় ফ্লো করে, এই যে তুই শিখছিস এখন, তোর ব্রেনের সাইন্যাপসের মধ্যে দিয়ে এই যৌগটা ফ্লো করছে। অ্যাসিটাইল কোলিন। নর অ্যাড্রিনালিন, মন দিয়ে শুনছিস, কনসেন্ট্রেশন। These three hormones are helping you for learning. শেখার সময় যখন শিখছি নতুন কিছু অ্যাসিটাইল কোলিন, যখন মন দিয়ে শিখছি নরঅ্যাড্রিনালিনের অভাব ঘটলে মনঃসংযোগ করতে পারবি না। গ্লুটামেট মেমোরি নিউরোট্রান্সমিটার বলে এটাকে, যখন কোনো কিছু মনে রাখার চেষ্টা করছি গ্লুটামেট ফ্লো হচ্ছে থ্রু দ্য সার্কিট অফ ইয়োর ব্রেন। ডোপামিন কি এন্টায়ারলি প্লেজার, ওকে, ডোপামিনার্জিক নিউরন গুলো অ্যাকচুয়ালি ওই কাজটাই করে, ভালো লাগলো, স্যাটিসফাইড হলাম, খুশি হলাম, মনটা খুশি খুশি লাগছে, that is dopamine hormone is responsible for that. আর রইল বাকি মুড, মেজাজ খারাপ, মেজাজ ভালো, মুড নিউরোট্রান্সমিটার সেরোটোনিন। আর ইউফোরিয়া, ইউফোরিয়া একটা আলাদা ব্যাপার, এটা তুই কি গাঁজা খাস, কোনোদিন খেয়েছিস? না না। ও হ্যাঁ, ঠিক আছে, না খাওয়ারই কথা। গাঁজা না খাসনি তাহলে এন্ডরফিনের ব্যাপারটা বুঝতে পারবি না। ইউফোরিয়া হচ্ছে সেই গাঁজায় দম দিয়ে, কিংবা ধর সেই বলে না, মদ খেয়ে বলে না লোকে একটা অন্য জগতে পৌঁছে যায়, মানে আমিও জানি না ঠিক এক্স্যাক্টলি বলা মুশকিল, ওই ওই ওইটাকে ইউফোরিয়া বলে। সেই সাধু সন্ন্যাসীরা এইসব অ্যাচিভ করতে পারে, ধ্যানে বসে একটা অন্যরকম লেভেলে চলে গেল। ইউফোরিয়া ইজ সামথিং ডিফারেন্ট, ওটা ঠিক বোঝানো মুশকিল। ইউফোরিয়া, যে ইউফোরিয়া ফিল করবে সে বুঝতে পারবে, মানে গাঁজাই খেতে হবে তা নয়, তবে গাঁজা খেলে লোকে ইউফোরিক হয় বলে শুনেছি। ইউফোরিয়া একটা অন্য ব্যাপার, একটা চরম আনন্দ, চরম প্রশান্তি, ইট ইজ সামথিং ডিফারেন্ট, এটা একটু ঠিক বোঝানো মুশকিল, কিন্তু বাকিগুলো নিশ্চয়ই বুঝতে পারছিস। তো দিস আর, মানে বল। টেনশন গুলো হচ্ছে দূরে চলে যায়, টেনশন থাকে না কোনো কিছু, স্ট্রেস চলে এক্স্যাক্টলি, যায়। হুম। মানে আমার যেমন ওই প্রচন্ড যুদ্ধ বিগ্রহ করে যখন পিএইচডি থিসিস সাবমিট হয়ে পিএইচডি ডিগ্রি যখন পেয়ে গেলাম, মানে আমার পিএইচডি ডিগ্রি পেয়েছিলাম হচ্ছে, আমি 10-এ ঢুকেছিলাম পিএইচডি করতে, ডিগ্রি পেলাম হচ্ছে 18-তে। হ্যাঁ, তো এই 8 বছর ধরে এই যে একটা প্রচন্ড স্ট্রেসে ছিলাম, যখন ডিগ্রিটা পেয়ে গেলাম তখন মনে হলো আর জীবনে কিছু পাওয়ার নেই, আর কিছু দরকার নেই, এখনই মরে গেলেও দুঃখ হবে না। তো ওই ম্যাম 8 বছর লেগে গেছিল কেন? 8 লেগেছিল। 5 বছর? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি 15-তে চাকরিতে জয়েন করলাম, তো তারপরে আমার কাজটা একটু মানে তখন তো আর সময় দিতে পারতাম না বেশি, ওটা একটা বড় কারণ, যেহেতু আমি 15-তে চাকরিতে। আপনি তাহলে নেট থেকে যে করেছেন? হ্যাঁ, নেট দিয়ে ঢুকেছিলাম, তারপর ল্যাবে নানা সমস্যা ছিল, মানে প্রচুর সমস্যা ছিল, মানে সেটা প্রচুর মানে প্রচুরই। তারপরে 15-তে চাকরি জয়েন করলাম বলে আরো প্রবলেম হলো, কারণ আমার ল্যাবটা তো কলকাতায় আর চাকরিটা হলো হলদিয়াতে, তো আমি তো কলকাতাতেই নেই, ফলে কাজকর্ম আরো স্লো হয়ে গেল, হয়ে হয়ে তারপরে আরো অনেক কিছু আছে, সে পরে বলবো। আম, তো এইসবের ফলে তো প্রচন্ড ঝামেলা, মানে তখন আমার মনে হচ্ছে মানে মানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থা। তো এই এবং পিএইচডি কোনোদিন কমপ্লিট করবো এটা আমি তখন ভাবতেই পারতাম না। ফাইনালি যখন ডিগ্রিটা পেয়ে গেলাম তখন মনে হচ্ছে যে একটা হাওয়ায় ভাসছি টাইপের কন্ডিশন। তো ওটা আই থিঙ্ক ওয়াজ ইউফোরিয়া। তো এই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার, যারা আমাদের বিভিন্ন ফিলিংস ক্রিয়েট করে।
তো এই কারণেই আমার মাঝে মাঝে মনে হয় যে মনও আসলে ব্রেনেরই একটা প্রোডাক্ট, কারণ ব্রেনেরই তো সার্কিট, তার মধ্যে দিয়েই কেমিক্যাল ফ্লো করছে, তার তবেই তো আমরা খুশি হচ্ছি, দুঃখ পাচ্ছি, শান্ত হচ্ছি, উত্তেজিত হচ্ছি। তো কি করে মাইন্ডকে বলবো ব্রেনের থেকে আলাদা? যাই হোক, তো এরা আমাদের নিউরো ট্রান্সমিটার, যারা আমাদের এই সমস্ত ব্যাপারগুলোকে করে। তো অ্যাড্রিনালিন এই ধরনের একটা নিউরো ট্রান্সমিটার। অ্যাড্রিনালিন ফ্লো হলে অসুবিধা এই যে তোর অন্যান্য নিউরো ট্রান্সমিটারকেও ব্লক করবে, যেমন ধর মেমোরি নিউরো ট্রান্সমিটার, লার্নিং নিউরো ট্রান্সমিটার, অ্যাসিটাইলকোলিন লার্নিংটা ছিল। এগুলো যদি ফ্লো করা বন্ধ হয়ে যায় তাহলে তো তুই পরীক্ষার হলে আর কিছু মনে করতে পারবি না। স্পেশালি দ্য মেমোরি নিউরো ট্রান্সমিটার গ্লুটামেট, ঠিক আছে, গ্লুটামেটকে ফ্লো করতে দিচ্ছে না, তোর কিছু মনেই পড়বে না। ইফ ইট স্টপস দ্য গ্লুটামেট, ঠিক আছে, কিছু মনে পড়বে না। সো দ্যাট মিনস ব্ল্যাঙ্কিং আউট, প্রচন্ড টেনশনে মাথা খারাপ, কিছুই মনে পড়ছে না। তাহলে অ্যাড্রিনালিনকে কন্ট্রোল করতে পারলেই কিন্তু সব মনে পড়ে যাবে। বুঝা গেল? এবার ইমোশন আমাকে কিভাবে হেল্প করতে পারে? এন্ডরফিন, ওই যে যেটা ইউফোরিয়া, ওই অ্যাড্রিনালিনকে আটকানোর রাস্তা, ঠিক আছে। এন্ডরফিন ছাড়াও আরেকটা আমরা কামিং হরমোন কি দেখেছিলাম? গ্যাবা। তাহলে গ্যাবা আর এন্ডরফিন এই দুটো একটু আমাদেরকে শান্ত শিষ্ট করে। প্লেজারটা কিন্তু ঠিক তা নয়, ঠিক আছে। প্লেজার মানে তো আনন্দ, আনন্দেও লোকে লাফালাফি করে, তো লাফালে বেশি হবে না। শান্ত, মানে বলে না মাথা ঠান্ডা রাখলে মাথা বেশি ভালো কাজ করে। তো শান্তশিষ্ট হওয়ার যে হরমোন, গ্যাবা হরমোন অ্যান্ড এন্ডরফিন। তাহলে অ্যাড্রিনালিন ফ্লো করলে আমরা খুব উত্তেজিত হয়ে পড়ছি, সব জানা জিনিস ভুলে গেলাম। আর এন্ডরফিন এবং গ্যাবা হরমোন যদি ঠিক মতো কাজ করে, এন্ডরফিনটাই এর মধ্যে বেশি এফেক্টিভ অ্যাড্রিনালিনকে ট্যাকল করার জন্য। এন্ডরফিন যখন প্রডিউসড হয় তখন আমরা রিল্যাক্স করি, এবং অ্যাড্রিনালিনটাকেও আটকাতে পারে, তখন মেমোরি হরমোনগুলো ভালোভাবে ফ্লো করে। এন্ডরফিন হরমোন প্রডিউসড কখন হবে? যদি আমরা রিল্যাক্স করি, মাথা ঠান্ডা করতে পারি, এক্সারসাইজ করলে এন্ডরফিন প্রডিউসড হয়, মন ভালো রাখলে হয়, অনেকে নতুন জিনিস শেখে, অনেকে রান্না করলে মন ভালো হয়, যা করতে ভালো লাগে সেটা যদি কেউ করে তখন এন্ডরফিন হরমোন প্রডিউসড হয়। আমরা যদি এন্ডরফিন হরমোন প্রডিউস করাটাকে প্র্যাকটিসে পরিণত করতে পারি, ইট ইজ অল ইন প্র্যাকটিস। উত্তেজিত হওয়া প্র্যাকটিস করলে উত্তেজিত থাকবি, শান্ত হওয়া প্র্যাকটিস করলে শান্ত হবি। যেগুলো জ্ঞানের কথা, কিন্তু এটা সায়েন্স, মানে আমি সায়েন্সটা বলছি, এর মানে এই নয় যে আমি শান্ত হয়ে গেছি। একটা ভিডিও ছিল আমাদের ইউটিউব চ্যানেলটাতে, যেখানে আমরা বলেছিলাম পজিটিভ থিঙ্কিং কিভাবে প্র্যাকটিস করা যায়। এবার এটা শুনতে যতই আজগুবি লাগুক, এটা কিন্তু ট্রুথ। কেউ যদি রোজ পজিটিভ থিঙ্কিং ভাবা, মানে পজিটিভলি ভাবাটাকে যদি কেউ রোজ নিয়ম করে অভ্যেস করে, একটা সময়ের পরে তার অটোমেটিক্যালি ওইটা আসবে। মানে যেটা আমার অ্যাটলিস্ট কোভিড সিচুয়েশনে এটা প্রচন্ড কাজে লেগেছে। মানে আমার মাঝে একটা সময় নেগেটিভ ভাবাটাই অভ্যেস হয়ে যাচ্ছিল, তারপর আমি কনসিয়াসলি পজিটিভ ভাবা শুরু করলাম। 8-10 দিন প্র্যাকটিস করার পরে ওই প্রবলেমটা কেটে গেল। নাহলে মাঝে আমার মানে কিছুই করতে ভালো লাগতো না অ্যাকচুয়ালি, মানে ক্লাস নিতেও না, ক্লাসটা নিতেই হবে তাই নিচ্ছিলাম, কিন্তু আমি কোনো কিছুতে এনার্জি পাচ্ছিলাম না। তারপর প্র্যাকটিস করলাম। এই যে প্র্যাকটিস করা মানে কি, মানে তুই হরমোনের উপর একটা কন্ট্রোল আনছিস, ঠিক আছে। তো উই নিড টু প্র্যাকটিস দ্য প্রোডাকশন অফ এন্ডরফিনস। উই শুড কাম ডাউন অ্যান্ড রিল্যাক্স। এবং হয়, এটা প্র্যাকটিস করলে হয়, যারা পেরেছে তারা প্র্যাকটিস করেই পেরেছে। নাও memory is saved in your brain as circuits of neuron, ভেরি ইম্পর্টেন্ট। এটা এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছিস। এবার আমাদের রিমেম্বারিং ব্যাপারটা আসলে কি, মনে করা। when electricity flows through a circuit we remember the memory associated with that circuit. এই উপরের ছবিটা ধরা যাক, এখান থেকে এই লাইন দিয়ে এই লাইন দিয়ে এই লাইন দিয়ে এরম 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 করে এখানে একটা সিগন্যাল এসে পৌঁছালো। এর মানে এই যে এই সার্কিটটা অরিজিনালি যখন তৈরি হয়েছিল তখন যা শিখেছিলাম সেটাই আমার এখন মনে পড়বে। অনেক সময় হয় যে খুব
পেটে আসছে মুখে আসছে না, মানে মনে পড়ছে অথচ মনে পড়ছে না। এটার কারণটা এই যে সার্কিট কানেক্টিভিটিটা ভালো নেই, হয়তো মাঝখানে রেজিস্টিভিটি গ্রো করেছে, খুব হাই রেজিস্টিভিটি, তাই ভোল্টেজটা ফ্লো করছে না। ভোল্টেজ ফ্লো করছে না বলেই জিনিসটা মনে পড়ছে না। যখন পালসটা ওই সার্কিট দিয়ে ফ্লো করে, তখন সার্কিটটা যখন তৈরি হয়েছিল তখন যা শিখেছিলাম সেটাই আমার আবার মনে পড়ে যায়। আমরা অনেক সময় কোনো ঘটনা মনে করি, ছোটবেলার ঘটনা, পুরনো ঘটনা, অনেক সময় মনে করতে গিয়ে কারোর মুখটা হয়তো মনে পড়ছে না। এটাও কিন্তু তাই, মানে যখন তার মুখটা মুখস্থ করেছিলাম, তার নামটা, আচ্ছা এই লোকটার এই নাম, হ্যাঁ, তখন সার্কিট তৈরি করেছিলাম, হয়তো ঠিকঠাক তৈরি হয়নি সার্কিটটা। পরে যখন আবার ইলেকট্রিক পালস পাঠানোর চেষ্টা করছি ওই সার্কিট দিয়ে, যে হ্যাঁ এই লোকটাকে চিনি, ওর নামটা কি ছিল, কারেন্ট পাঠানোর চেষ্টা করছি, সার্কিটটা তো ঠিকমতো তৈরি হয়নি, বা হয়তো হাই রেজিস্টিভিটি আছে, কারেন্টটা ফ্লো করছে না, তো নামটাও মনে পড়ছে না। তাই কারেন্ট ফ্লো করলেই নামটা মনে পড়তো। সো ইটস অল ইন সাইন্যাপস। সাইন্যাপস কি ছিল? প্রিসাইন্যাপটিক নিউরন থেকে, অ্যাক্সন থেকে সাইন্যাপস বেরোলো, পোস্ট সাইন্যাপটিক নিউরনে গিয়ে ঢুকলো, ডেনড্রাইটে ঢুকলো। কে ঢুকবে? নিউরো ট্রান্সমিটার ঢুকবে। মনে পড়ছে সাইন্যাপটিক ভেসিকল, তার ফলে তার মধ্যে ডটগুলো, ওই ডটগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তাহলে সাইন্যাপস হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? দ্য সার্কিট কানেক্টিভিটি অর সাইন্যাপস ইন শর্ট। যখন প্র্যাকটিস করছি কিছু, রিহার্সাল করছি কিছু, বা শিখছি কিছু, দেন দ্যাট ইজ আ স্টিমুলেশন। স্টিমুলেশনের ফলে সাইন্যাপসের স্ট্রেংথ চেঞ্জ হয়। যদি কোনো স্টিমুলেশনই না থাকে, তাহলে কোনো সাইন্যাপটিক স্ট্রেংথ চেঞ্জ হয় না। এই যে সাইন্যাপটিক স্ট্রেংথ চেঞ্জ হওয়া, এই ঘটনাটাকেই বলে সাইন্যাপটিক প্লাস্টিসিটি। স্ট্রেংথ বাড়া বা কমা দুটোই। সাইন্যাপটিক স্ট্রেংথ চেঞ্জ হওয়া বলতে আমরা কি বুঝি? এই জন্যই বলে নো পেন নো গেন। This process of experience dependent changes in synaptic connectivity is known as synaptic plasticity. এখানে দেখ, এটা প্রি সাইন্যাপটিক নিউরন, এটা পোস্ট, এ রিসিভ করছে, রাইট? তাই এখান থেকে থলেগুলো এরম ভাবে সিগন্যালটা ফ্লো হচ্ছে। থলেগুলো এখানে এলো, এক্সোসাইটোসিস প্রসেসে নিউরোট্রান্সমিটার গুলো বেরোলো, এই চ্যানেল দিয়ে এরা ঢুকবে। এগুলো কি ছিল এই চ্যানেলগুলো? মনে আছে? লিগ্যান্ড গেটেড চ্যানেল। কেন লিগ্যান্ড গেটেড? কেননা এরা রিসিভ করে, তো এই কেমিক্যাল গুলো এখানে অ্যাটাচ হলে গেট গুলো খুলে যায়। লিগ্যান্ড মানে হচ্ছে সাম কেমিক্যাল দ্যাট গেটস অ্যাটাচড। আর এখানকার চ্যানেল গুলো কি ছিল? ভোল্টেজ গেটেড। কেন ভোল্টেজ গেটেড? বিকজ অ্যাকশন পোটেনশিয়াল ফ্লো করছে, যেটা কিনা একটা ভোল্টেজ পালস। ওই ভোল্টেজটা এখানে পৌঁছালে চ্যানেলটা খুলে যায়। চ্যানেল খুলে যাওয়ার ফলে ক্যালসিয়াম, একটু রিমেম্বার, মানে একটু রিভাইজ করাচ্ছি, ভোল্টেজ গেটের চ্যানেল খুললে ক্যালসিয়াম আয়ন ভেতরে ঢোকে, ক্যালসিয়াম আয়ন ভেতরে ঢুকে থলেগুলোকে বাইরে বেরিয়ে আসতে হেল্প করে। সো ভোল্টেজ গেটেড চ্যানেল এবং লিগ্যান্ড গেটেড চ্যানেল। যদি কোনো একটা প্রসেস বারবার রিপিট করি, অর্থাৎ বারবার অ্যাকশন পোটেনশিয়াল ফ্লো হচ্ছে, বারবার রিপিট করার ফলে শরীর বুঝতে পারে যে এখানে রিসেপ্টর আরো বাড়ানোর দরকার আছে, কারণ এই প্রসেসটা বারবার ঘটছে, তখন তারা রিসেপ্টর বাড়িয়ে দেয়। রিসেপ্টর বাড়ানোর প্রসেস আছে, রিসেপ্টর তৈরি হওয়ার তো একটা মেকানিজম আছে, সেই মেকানিজমেই রিসেপ্টর বাড়ে। কেউ যদি একটা কানেকশনকে কখনো ইউজই না করে, একটা সার্কিট যেটা কখনো ইউজড হলো না, সার্কিটে জং ধরে যাবে, অর্থাৎ রিসেপ্টর কমিয়ে দেবে, কারণ শরীর বুঝে যাবে যে এই সার্কিটটা এখানে ইউজড হচ্ছে না, রিসেপ্টর এখানে রাখার দরকার কি? কোনো দরকার নেই। এই জন্য কোনো একটা কাজ বা কোনো একটা পড়াশোনা যেটা আমরা অনেকদিন ধরে করছি না, আস্তে আস্তে আমরা সেটা ব্যাপারটা হারিয়ে ফেলি। প্রবলেম সলভিং, আমি নিজে ভুক্তভোগী। যখন পড়াশোনার মধ্যে ছিলাম, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতাম, তখন প্রবলেম করতাম, প্রবলেম দেখেই বলে দিতে পারতাম। কলেজে পড়ানো শুরু করার পরে অনেক সময় কম্পিটিটিভ এক্সামের ক্লাস নিতাম, কোনো কোনো ব্যাচের ক্ষেত্রে নিয়েছি, তখন প্রবলেমগুলো টাচে আছে, দেখে করে দিচ্ছি, দেখেই পারছি। কোনো কোনো ব্যাচের ক্ষেত্রে হয়তো সময় পেলাম না, কোনো কারণে ন্যাকের কাজ বা কোনো কারণে হয়তো এক্সটার্নাল সময়টা হয়তো পেলাম না, একটু ডিটাচ হয়ে গেলাম, 6 মাস প্রবলেম থেকে ডিটাচ হয়ে গেলাম, তারপরে প্রবলেম দেখেও পারছি না। কেন?
প্রবলেম সলভিং এর জন্য যে সাইন্যাপস গুলো তৈরি হয়েছিল, কম ইউজ হওয়ার ফলে সংখ্যাটা কমে গেছে। দেখছে এটা তো ইউজই হচ্ছে না, 3টের জায়গায় হয়তো একটা রিসিভার হয়ে গেছে। সেটা বুঝতে পেরে আবার প্রবলেম প্র্যাকটিস করা শুরু করলাম, আবার বেড়ে গেল রিসেপ্টরের সংখ্যা। শুধু রিসেপ্টরের সংখ্যা নয়, সাইন্যাপটিক প্লাস্টিসিটি চেঞ্জ হওয়ার 3টে স্টেজ আছে, সেটা একটু পরে বলবো। আচ্ছা, সমস্ত নিউরোট্রান্সমিটারকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একদল যারা এক্সাইট করে, একদল যারা ঠান্ডা করে, এই যে গ্যাবা, সঙ্গে এন্ডরফিনটা ঢোকানো উচিত ছিল। আরটা হচ্ছে বোথ, এক্সাইট করে গ্লুটামেট, ইট ইজ মেমোরি। আচ্ছা, এছাড়া অ্যাসপার্টেট নাইট্রিক অক্সাইড, ইনহিবিট করে গ্যাবা এন্ডরফিন। তাছাড়া ডোপামিন, সেরোটোনিন। সেরোটোনিন হচ্ছে মুড কন্ট্রোল করে, ডোপামিন প্লেজার। তো প্লেজার অবশ্যই ঠিক উত্তেজিত করার মতন তো অতটাও নয়। ডোপামিনকে রাফলি ইনহিবিটরিতে ফেলা যায়, যদিও ডোপামিন কিন্তু ঠিক কামিং হরমোন নয়। কামিং হরমোনটা কিন্তু তোর এন্ডরফিন এবং গ্যাবা, এই দুটোই। ডোপামিনকে অ্যাজ সাচ কামিং হরমোন বলা যায় না, তবে হ্যাঁ প্লেজার যেহেতু আনন্দ সংক্রান্ত, তো সেই হিসাবে আর কি এক্সাইটমেন্ট সংক্রান্ত নয়, তাই ইনহিবিটরি। আর অ্যাসিটাইলকোলিন, যেটা কি লার্নিং, ইট ইজ রেসপন্সিবল ফর লার্নিং। আর নরএপিনেফ্রিন, দিস ইজ রেসপন্সিবল ফর কনসেন্ট্রেশন। এই দুটো ক্যাটাগরিতেই পড়ে, এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি। Now what forms your memory? Memory is formed by changing the number or strength of synapses between neurons. খুব ভালো একটা এক্সপেরিমেন্ট এটা, এবং খুব বিখ্যাত। সাইফন গিল উইথড্রয়াল রিফ্লেক্স। এটা কি ব্যাপারটা, একটা মানে এটা সেটা জলজ প্রাণী, কি প্রাণী সেটা ভুলে গেছি, সামুদ্রিক প্রাণী। তার একটা সাইফন আছে, এটা কিছু না কিন্তু, এই যে দণ্ড, এই দণ্ডটা কিছু না, তার একটা সাইফন আছে আর একটা গিল আছে। গিল মানে ওই ফুলকা টাইপ একটা জিনিস। ও সাইফনে টাচ করলে গিলটা মানে একটু হয়ে যায়, মানে উইথড্র করে নেয়। ছড়ানো ছেটানো ফুলকা ছিল, ফুলকাটা একটু সংকুচিত হয়ে যায়, উইথড্র করে। এটা হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। সাইফনে টাচ করলে গিলটা উইথড্রন হয়। এখন নর্মাল কন্ডিশনে, কন্ট্রোল কন্ডিশন, ঠিক আছে, মানে যখন ওর কোনো রকম অভিজ্ঞতাই হয়নি, পজিটিভ নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স হয়নি, জাস্ট বাই বার্থ যেমন কানেকশন ছিল তেমন, সেই পরিস্থিতিতে ওর কি ব্যাপারটা, সাইফনে সেন্সরি নিউরন আর গিলে মোটর নিউরন। এটা তো সেই হাতুড়ি মেরে আমরা দেখেছিলাম যে সেন্সরি নিউরন আঘাতটাকে, ইনফরমেশনটা ক্যারি করে, মোটর নিউরন ইনস্ট্রাকশনস পাঠায়, যার ফলে ও সংকুচিত হয় বা হাতটা সরিয়ে নেয়, এক্ষেত্রে গিলটা সংকুচিত হচ্ছে। তাহলে সেন্সরি নিউরন কোথায় আছে, সাইফনের মধ্যে আছে, আর মোটর নিউরন কোথায় আছে, গিলের মধ্যে আছে। এদের মধ্যে একটা কানেকশন আছে। নর্মাল কন্ডিশনে সেন্সরি নিউরনের সঙ্গে মোটর নিউরনের দুটো সাইন্যাপস, নাম্বার অফ সাইন্যাপটিক কানেকশনস ইজ 2। এইবার যদি একটা দণ্ড দিয়ে বারবার টাচ করানো হয়, দেখা গেছে ইফ সাইফন ইজ রিপিটেডলি টাচড, তাহলে গিলটা আর অতটা উইথড্রন হয় না, এবং এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে সাইন্যাপসের সংখ্যাটাও কমে গিয়ে 2 থেকে 1 হয়ে গেছে। 2 ছিল, নাও ইট ইজ 1। কেন? কারণ এটা হ্যাবিচুয়েটেড হয়েছে জিনিসটা, তাই রিয়াক্ট কম করবে। বারবার টাচ হচ্ছে, এবার ও দেখছে কি যে বারবার টাচ হলেও এটাতে খারাপ কিছু হচ্ছে না, আমার ভয় পাওয়ার কিছু নেই, তাহলে বেশি রিয়াক্ট করারও কিছু নেই।
তাহলে এতগুলো কানেকশন অপ্রয়োজনীয়, একটা কানেকশনই থাক। এটা কিন্তু মেমোরি নয়, মেমোরির ক্ষেত্রে কিন্তু কানেকশন বাড়বে, এটা কিন্তু একটু আলাদা একটা জিনিস। কিন্তু এখানে সাইন্যাপসের ব্যাপারটা বোঝানো হচ্ছে যে এক্সপিরিয়েন্স থেকে কিভাবে আমরা শিখি, ঠিক আছে। এবং সাইন্যাপটিক স্ট্রেংথ চেঞ্জ হওয়া মেমোরির ক্ষেত্রে অবশ্য আলাদা, কিন্তু আমি যদি পুরো সিনারিওটা ভাবি যে আমরা অভিজ্ঞতা থেকে শিখি, অভিজ্ঞতা থেকে ভয় পেতে শিখি, রিয়াক্ট করতে শিখি, এই সব কিছু মিলিয়ে যদি ভাবি, তাহলে সাইন্যাপটিক প্লাস্টিসিটি মানে কানেকশন বাড়তেও পারে কমতেও পারে, যেখানে যেমন দরকার। যেমন এখানে বারবার টাচ হচ্ছে কিন্তু শরীরের তো কোনো ক্ষতি হচ্ছে না, এটা তো বডি বুঝলো। তাহলে ক্ষতি যখন হচ্ছে না, তাহলে গিলটাকে বারবার উইথড্র করে কোনো লাভ নেই, দরকার নেই। তাই দুটো কানেকশন কমিয়ে একটা কানেকশন করে দিল। এই কন্ডিশনটাকে আমি বললাম হ্যাবিচুয়েটেড। যেমন খুব রেলিভেন্ট একটা এক্সাম্পল, এক্স্যাক্টলি এই ধরনের না হলো, ধর রান্না করার সময় প্রথম দিকে কারোর মনে হতে পারে যে বাবারে সব গরম, এখানে হাত দিলেই ছ্যাঁকা লাগবে। হ্যাঁ, কিন্তু তারপর দীর্ঘদিন রান্না করতে করতে তারপরে এগুলো সব একদম জল ভাত হয়ে যাবে, তখন দেখা যাবে না এমন কিছু গরম লাগে না, তখন তো রিয়াক্ট করার ইয়েটা কমে যাবে। যখন প্রথম প্রথম কোভিড হয়ে সিচুয়েশন এলো, লকডাউন হলো, প্রথম দিকে লোকের খুব খারাপ লাগতো বাড়িতে বসে থাকতে, এখন আর সেটা মনে হয় না। তার মানে কি, হোয়াট হ্যাজ চেঞ্জড? কিছু একটা সাইন্যাপটিক স্ট্রেংথের চেঞ্জ হয়েছে। আগে খারাপ লাগার হরমোনটা বেশি ফ্লো করতো, অর্থাৎ বলতে পারিস ডোপামিন যেটা প্লেজার, সেটা হয়তো কম ফ্লো করতো। হ্যাঁ, কিন্তু এখন আমরা আস্তে আস্তে দেখছি যে এটাকেই বলে মানিয়ে নেওয়া, যে এরকম ভাবেই থাকতে হবে, অতটাও খারাপ নয়, ফ্যামিলির সঙ্গে সময় কাটাও, অন্য কোনো কাজ করো, নিজের হবিকে আবার ইয়ে করা যায়, পজিটিভ থিঙ্কিং সবকিছুই আছে এর মধ্যে, করে করে দেখা যাচ্ছে যে অতটাও খারাপ নয়। তা বডি বুঝলো অতটাও খারাপ নয়, বডি কি করলো, ডোপামিনের ইয়েটা আবার বাড়িয়ে দিল, ডোপামিন লেভেলটা। ফলে মন খারাপটা অতটা আর এখন লাগছে না, ব্যাপারটা মানিয়ে নিয়েছি, হ্যাবিচুয়েটেড। ইটস সামথিং লাইক দ্যাট। এখানেও তাই বারবার ঘটার ফলে ও দেখলো না ক্ষতি কিছু হচ্ছে না, তাই আর সাইন্যাপস বেশি বাড়িয়ে লাভ নেই, কারণ গিল উইথড্র করার দরকার নেই। কিন্তু দেখা গেল সাইফনকে যদি ইলেকট্রিক শক দেওয়া হয়, ইলেকট্রিক শক তো ক্ষতি করবে ওর। এই ধরনের এক্সপেরিমেন্ট করা খুব আনএথিক্যাল, মানে একটা প্রাণীকে ইলেকট্রিক শক দিয়ে, কিন্তু যাই হোক হোয়াট এভার। বারবার ইলেকট্রিক শক দেওয়াতে ওদের না আমার তো ক্ষতি হচ্ছে, তাহলে আমাকে গিলটাকে বেশি উইথড্র করতে হবে। তাও কি করলো, যাতে তাড়াতাড়ি করে উইথড্র করা যায়, তাই বেশি বেশি করে কানেকশন বাড়িয়ে দিল। ফিয়ার লার্নিং, দিস কন্ডিশন ইজ সেন্সিটাইজড। সেন্সিটাইজড হলাম আমরা, ভয় পেয়ে শিখলাম যে উইথড্র করতে হবে। এই যে কানেকশনের সংখ্যা বাড়লো, এই আমার লার্নিং হয়ে গেল, শেখা। শেখা ইজ, হোয়াট ইজ দিস, শেখা ইজ অল অ্যাবাউট চেঞ্জিং দ্য synaptic strength or synaptic connectivity. Next, formation of long-term memory, the hippocampus. শর্ট টার্মকে লং টার্মে কনভার্ট করে হিপোক্যাম্পাস, তিনটে স্টেপ আছে তার। আচ্ছা, প্রথম শর্ট টার্ম মেমোরি কোথায় সেভ হয়? প্রিফ্রন্টাল কর্টেক্স, নিশ্চয়ই মনে আছে, ব্রেনের সামনের দিকের একটা অংশ, সেখান থেকে জিনিসটা হিপোক্যাম্পাসে ঢুকলো। তিনটে পাথওয়ে আছে, পারফোরান্ট পাথওয়ে, মসি ফাইবার পাথওয়ে, শেফার কোলাটারাল পাথওয়ে। এই যে নিউরন গুলো দেখ, এই নিউরন গুলোর শেপ আর এই নিউরন গুলোর শেপ, মানে এটা এবং এটা একই নয়। এই নিউরন গুলো পিরামিডাল ইন শেপ। So, step 1, perforant pathway. এন্টোরাইনাল কর্টেক্সের যে অ্যাক্সন, এন্টোরাইনাল কর্টেক্স প্রিফ্রন্টাল কর্টেক্সের সঙ্গে সম্পর্কিত, ওখান থেকে সিগন্যাল অ্যাক্সনটা এসে দে কানেক্ট অনটু কোথায়, ডেন্টেড সেলে। এই যে শেপগুলো, এই সেলগুলো, এই 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 নিউরনগুলো একটু অন্যরকম আর এরা একটু অন্যরকম, তো এরা পিরামিডাল আর এরা হচ্ছে ডেন্টেড।
তো এখানকার এন্টোরাইনাল কর্টেক্সের অ্যাকশনটা ডেন্টেটে এসে সাইন্যাপটিক কানেকশন ফর্ম করলো। নেক্সট, মসি ফাইবার পাথওয়ে। ডেন্টেট গ্র্যানিউলের যে অ্যাক্সন, এই মোটা দাগটা, দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্সন বোঝানোর জন্য। এই অ্যাক্সনগুলো এসে CA3 পিরামিডাল নিউরনে সাইন্যাপস ফর্ম করলো। শেফার কোল্যাটারাল পাথওয়ে, CA3 অ্যাক্সনগুলো এসে এখানকার যে CA1 যে পিরামিডাল নিউরন আছে সেইখানে কানেকশন ফর্ম করলো এবং অ্যাজ এ রেজাল্ট শর্ট টার্ম মেমোরিটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হলো এদের অ্যাক্টিভিটির ফলে। মেমোরির সঙ্গে LTD আর LTP দুটো খুব রেলিভেন্ট টার্ম। এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন্যাপটিক রেসপন্স। ঠিক আছে, সাইন্যাপটিক রেসপন্স মেজার করার অনেক রকম ইউনিট আছে। উইদাউট গোয়িং ইনটু দ্যাট ডিটেলস, সময়ের সাথে সাইন্যাপটিক রেসপন্সকে আমি যদি প্লট করি, কোনো একটা কিছুকে যদি বারবার রিহার্স করানো হয় তাহলে দেখা যায় সাইন্যাপটিক রেসপন্স মানে সাইন্যাপসের সংখ্যা, বেসিক্যালি সাইন্যাপসের সংখ্যা, এরকম ভাবে ভাবতে পারিস। এই ইউনিট বা এই ভ্যালুগুলো একটা আলাদা জিনিস। সাইন্যাপটিক রেসপন্স মানে সাইন্যাপসের সংখ্যা। দেখা যায় যে কোনো একটা প্রসেস যদি বারবার রিপিট করা হয়, লং টার্ম স্ট্রেনদেনিং, তখন সাইন্যাপটিক রেসপন্স, যে হাই ফ্রিকোয়েন্সি স্টিমুলেশন দিলে বারবার একটা প্রসেসকে রিপিট করলে সাইন্যাপটিক রেসপন্স সময়ের সাথে এইভাবে বেড়ে এরকমই থেকে যায়। এটাকে বলে লং টার্ম পোটেনশিয়েশন, সংক্ষেপে LTP। আর যদি একদম কোনো একটা জাংশন ইউজ না করা হয় তাহলে সাইন্যাপটিক রেসপন্স বা সাইন্যাপসের সংখ্যা কমে যায়। এই জিনিসটাকে, এই যে লো ফ্রিকোয়েন্সি সিমুলেশন যদি কেউ পায় তাহলে সাইন্যাপটিক রেসপন্স কমে যায় এবং সেটা পাকাপাকি ভাবে কমে যায়। দ্যাট ইজ কল্ড লং টার্ম ডিপ্রেশন। এই যে লং টার্ম, বুঝলি, এই যে লং টার্ম পোটেনশিয়েশন বা লং টার্ম ডিপ্রেশন, LTD and LTP, both of them lead to the long term memory. লং টার্ম মেমোরি জিনিসটা এক্স্যাক্টলি এটা নয়, কিন্তু এটার ফলেই লং টার্ম মেমোরিটা তৈরি হবে। নাও এইবার আসি সাইন্যাপটিক প্লাস্টিসিটির পরিবর্তন, লং লাস্টিং চেঞ্জেস কিভাবে হয়। তিনটে কারণে সাইন্যাপটিক প্লাস্টিসিটির চেঞ্জ হতে পারে। একটা প্রি সাইন্যাপটিক স্টেজে, একটা ট্রান্স সাইন্যাপটিক মানে মাঝখানটা, মানে একটা তো এরম যেখান থেকে থলে বেরোবে, একটা মাঝের জায়গা, আর একটা হচ্ছে এরম যেখানে ব্যাপারটা রিসিভ হবে। তিনটে স্টেজ। তাহলে একবার এখানে চেঞ্জ হতে পারে, আরেকবার মধ্যবর্তী এরিয়াতে চেঞ্জ হতে পারে, এবং থার্ড টাইম যে রিসিভ করছে সেখানে চেঞ্জ হতে পারে। প্রিসাইন্যাপটিক যে চেঞ্জ হবে সেটা কি হবে? রিলিজের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। ট্রান্সাইন্যাপটিক সিচুয়েশনে কি চেঞ্জ হবে? এই যে নিউরো ট্রান্সমিটার গুলো অ্যাটাচ হচ্ছে, অ্যাডহেশন মানে আঠা, অ্যাটাচ হওয়া, এই যে অ্যাটাচ হলো সেখানে পরিবর্তন হতে পারে, অ্যাটাচ হওয়ার যে প্রবণতা বা রেট। আর পোস্ট সাইন্যাপটিক রেসপন্স তার মানে কি, অ্যাটাচ হয়ে যে ভেতরে ঢুকে এলো সেই পোর্শনটাতে যদি কিছু পরিবর্তন হয়। তিনটে স্টেজ। ফার্স্ট স্টেজ, প্রিসাইন্যাপটিক চেঞ্জেস ইন নিউরোট্রান্সমিটার রিলিজ। এক্সপিরিয়েন্স, কিছু একটা স্টিমুলেটিং এক্সপিরিয়েন্স যে হিপোক্যাম্পাস নিউরনকে এক্সাইট করবে। ওই যে এন্টোরাইনাল কর্টেক্স থেকে পারফোরেন্ট পাথওয়ে দিয়ে এখানে এলো ডেন্টেট, মসি ফাইবার, শেফার, সেই হিপোক্যাম্পাস নিউরনকে এক্সাইট করলো। হিপোক্যাম্পাস নিউরন মানে হচ্ছে দু ধরনের, ডেন্টেট অ্যান্ড CA1 অ্যান্ড CA3। CA1 আর CA3 হচ্ছে পিরামিডাল। আচ্ছা, তারপর কি হতে পারে এটার ফলে? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়বে।
এর ভেতরে যে ক্যালসিয়াম আছে সেটা বাড়বে। কেননা নিশ্চয়ই মনে আছে যে ক্যালসিয়ামের প্রচুর রোল, মানে ক্যালসিয়ামটাই এই নিউরোট্রান্সমিটার গুলোকে রিলিজ করতে হেল্প করে, তো ক্যালসিয়ামের পরিমাণটা বাড়বে বারবার অ্যাকশন পোটেনশিয়াল পেলে। আচ্ছা, ক্যালসিয়াম বাড়ার ফলে কিছু কাইনেজ অ্যাক্টিভেট হবে। এই কাইনেজ গুলো সাইন্যাপসিনকে ফসফোরিলেট করবে। সাইন্যাপসিনটা কি? যে মলিকিউলগুলো সাইন্যাপটিক ভেসিকলকে অর্গানাইজ করে, থলেগুলোকে। সাইন্যাপটিক ভেসিকলস আর দ্য থলেস। যে মলিকিউলগুলো সাইন্যাপটিক ভেসিকল থলের মধ্যে নিউরোট্রান্সমিটারগুলোকে ভরে ভরে প্যাকেজিংটা করে, তাকে বলে সাইন্যাপস। ওই সাইন্যাপসকে ফসফোরিলেট করে অ্যাক্টিভ করে কিছু কাইনেজ। তাহলে ব্যাপারটা কি হলো? এক্সপিরিয়েন্স হিপোক্যাম্পাস নিউরনকে স্টিমুলেট করলো, এটার ফলে ক্যালসিয়াম বৃদ্ধি পেল। ক্যালসিয়ামগুলো কিছু কাইনেজকে অ্যাক্টিভেট করে, কাইনেজগুলো সাইন্যাপসিনকে ফসফোরিলেট করে। সবসময় দেখবি কোনো কিছু অ্যাক্টিভ করা মানে ফসফোরিলেশনের একটা ব্যাপার থাকে, ফসফোরিলেশন, ডিফসফোরিলেশন। সাইন্যাপসিনগুলো ফসফোরিলেটেড হলো, তার ফলে কি হবে? বেশি বেশি থলে তৈরি হবে, এই যে প্যাকেজিং ভালো হলো, নাম্বার অফ সাইন্যাপটিক ভেসিকলস অ্যাভেলেবল ফর রিলিজ অফ নিউরোট্রান্সমিটার ইনক্রিজেস। এই হলো আমাদের প্রিসাইন্যাপটিক চেঞ্জেস। এই ছবিটা দেখ, তাহলে বেশ ভালো ফিলিং হবে, একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এটা প্রিসাইন্যাপটিক নিউরন, এটা পোস্ট সাইন্যাপটিক নিউরন। ব্লু গুলো সোডিয়াম, যেটা দেখা যাচ্ছে যে কোষের বাইরে বেশি, নিশ্চয়ই মনে আছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম বাইরে বেশি থাকে, তো ব্লু গুলো বাইরে বেশি আছে আর পটাশিয়াম গুলো ভেতরে বেশি আছে। আচ্ছা, ক্যালসিয়াম সবুজ ঘুরঘুর করছে, কিন্তু এখনো ঢোকেনি। এরা তো এইভাবে ঢোকে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। অ্যাকশন পোটেনশিয়াল এসে ধাক্কা মারলে গেটটা খুলে ক্যালসিয়াম ভেতরে ঢোকে। আচ্ছা, এখানে আমার নিউরোট্রান্সমিটারটা কি? অ্যাসিটাইল কোলিন, যেটা এখন তোর ক্ষেত্রে কাজ করছে। লার্নিং নিউরোট্রান্সমিটার, তুই শিখছিস। ওকে, তাহলে বারবার এক্সপিরিয়েন্স হচ্ছে একটা কোনো কিছু, বারবার স্টিমুলেট হচ্ছে, অর্থাৎ কি বারবার ভোল্টেজটা আসছে, অ্যাকশন পোটেনশিয়াল, ওই যে 50 মিলিভোল্ট বারবার আসছে ওই পালসটা। সে কিছু কাইনেজকে অ্যাক্টিভেট করছে। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়ছে, তার ফলে কাইনেজ অ্যাক্টিভেট হচ্ছে, পোটেনশিয়ালটা আসছে, মানে মোদ্দা কথা কাইনেজ অ্যাক্টিভেট হচ্ছে। কাইনেজ গুলো ফসফোরিলেট করছে কাকে? সাইন্যাপসিনকেও ফসফোরিলেট করছে, যে থলেগুলো বানায়, প্লাস রিম বলে একটা জিনিস, তাকেও ফসফোরিলেট করছে। রিম কি করে? ক্যালসিয়ামকে ঢোকায়, এই যে ভোল্টেজ গেটটাকে খুলে, এই যে আমরা বলছি ভোল্টেজ আসে গেটটা খুলে যায়, কিভাবে খুলে? মাঝের প্রসেসটা হচ্ছে ভোল্টেজ এলো, এসে কাইনেজ অ্যাক্টিভেট হলো, কাইনেজ রিমকে ফসফোরিলেট করলো, রিম দরজাটা খুলে দিল। তাছাড়া হ্যাঁ, রিম দরজাটা খুলে দিল, এছাড়া ভেতরে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা বাড়ার ফলে সাইন্যাপসিন গুলোও অ্যাক্টিভ হলো। তাহলে পুরো ব্যাপারটার মধ্যে এই জিনিসটা কমন। কি কমন? কাইনেজ অ্যাক্টিভেশন অ্যান্ড ফসফোরিলেশন। কার ফসফোরিলেশন? একবার রিমের ফসফোরিলেশন এবং আরেকবার সাইন্যাপসিনের ফসফোরিলেশন। দুটোর ফলেই ওই থলের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং এই সমস্ত ঘটনা ঘটলে তখন এই ব্যাপারটা হবে, যে লং টার্ম পোটেনশিয়েশন, সাইন্যাপটিক রেসপন্স পাকাপাকিভাবে বেড়ে যাবে। এই লং টার্ম পোটেনশিয়েশন আর লং টার্ম ডিপ্রেশন লং টার্ম মেমোরি তৈরি হওয়ার আগের স্টেপ। তাহলে এই পুরো ঘটনাটাই হিপোক্যাম্পাসে ঘটছে, রাইট? হিপোক্যাম্পাস শর্ট টার্ম মেমোরির উপর বেস করে, শর্ট টার্ম মেমোরিকে তোকে কি করতে হয়? বারবার রিহার্সাল দিতে হয়, বারবার রিহার্সাল দিলি, বারবার রিহার্সাল দিলি। বারবার রিহার্সাল দেওয়ার মানে কি হলো? হাই ফ্রিকোয়েন্সি স্টিমুলেশন হলো। হাই ফ্রিকোয়েন্সি স্টিমুলেশনের ফলে কি হলো? কাইনেজ অ্যাক্টিভেট হলো, ফসফোরিলেশন হলো রিম এবং সাইন্যাপসিনের। রিম ফসফোরিলেশনের ফলে ক্যালসিয়াম ঢুকে গেল, সাইন্যাপসিন অ্যাক্টিভেট হওয়ার ফলে নিউরোট্রান্সমিটারের থলে বেশি বেশি করে তৈরি হলো, তার ফলে সাইন্যাপটিক রেসপন্স
বৃদ্ধি পেল, লং টার্ম পোটেনশিয়েশন হলো। এটা তাহলে কি করলাম আমরা? নিউরো ট্রান্সমিটার রিলিজটাকে খুব বাড়িয়ে দিলাম। ওকে, আজকে এতটাই থাক। এরপর আমরা দেখবো যে এই মাঝের অংশে কি হয় আর শেষের অংশে কি হয়। এটা আমাদের পরের ক্লাস, দ্যাট ইজ মানডে। মানডের আগে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব একটা প্ল্যাটফর্মে। অ্যাসাইনমেন্টটা দেবো যেখানে তোদের ভিডিও দেখে কিছু কুইজ আছে, ওই আর কি এমসিকিউ টাইপ অ্যান্সার দিতে হবে আমাকে। ঠিক আছে, আমি সেটা বলে দেবো কিভাবে করতে হবে, লিঙ্কটা পাঠাবো, লিঙ্কটা পাঠালে নিজেরাই বুঝতে পারবি।